আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া কিন্তু শেষ। তো আমরা ইতিমধ্যে যে হাতে পাইছি তোমাদের যে মোট আবেদন এবং আসন প্রতি কতজন লড়াই করবে এই সকল বিষয়ে তোমাদের তথ্য দিব। এবং শেষ মুহূর্তে আমাদের কিন্তু একদম শেষ মুহূর্তে চলে আসছি ভর্তি পরীক্ষার। তো এই শেষ দিকে এসে কিভাবে প্রস্তুতি নিব এবং কোন বিষয়গুলোতে ফোকাস করলে আমাদের রেজাল্টটা একটু ভালো হবে, ঠিক আছে, আউটপুটটা ভালো হবো। তো অবশ্যই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ অথবা ডি মিডে ভর্তি পরীক্ষা দিবা তারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা। আশা করা যায় শেষ মুহূর্তে একটা রোডম্যাপ বা একটা গাইডলাইন তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। চলো প্রথমেই দেখা নেওয়া যাক আমাদের যে মোট আবেদন কত পড়ছে। তো জাহাঙ্গীরনগর এ ইউনিটের মোট আবেদন পড়ছে 60,000 এবং জাবি ডি ইউনিটের মোট আবেদন পড়ছে প্রায় 70,000-এর মতো। সবচেয়ে বেশি আমাদের জাবি ডি ইউনিটে তোমাদের আবেদনটা বেশি পড়ছে। তো আমরা যদি এখানে দেখি যে আসন প্রতি কতজন লড়াই করবে, তো আসন প্রতি তোমাদের জাবি এ ইউনিটে মোট 141 জন, অর্থাৎ একটা সিটের জন্য 141 জন এখানে লড়াই করবে। তো তোমাকে যদি একটা সিট পাইতে চাও তাহলে আলটিমেটলি তোমাকে 140 জনকে পিছিয়ে ফেলাতে হবে। এটা আসলে না। তো মোটামুটি তোমাদের প্রতি শিফটে যদি আমরা শিফট ভিত্তিক বলি, তো শিফট ভিত্তিক 1 থেকে 100-র মধ্যে মোটামুটি একটা সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। তো তুমি যদি প্রত্যেকটা শিফটে তোমার শিফটের মধ্যে 1 থেকে 100-র মধ্যে থাকো তাহলে তুমি এখানে সাবজেক্ট পাবা। যেহেতু রেজাল্টগুলো শিফট ওয়াইজ আলাদাভাবে সিট বন্টন করা থাকে, তোমার শিফটে তোমার সাথে তুলনা করা হবে। তো এইটা দেখে তো ভয় পাওয়ার দরকার নাই। তুমি যদি তোমার শিফটে 1 থেকে 100-র মধ্যে থাকতে পারো, তার মানে তোমার দেখে 141 জন, তারপরে 40 জন বাদ, মাত্র 40 জনকে তোমাকে পিছনে ফেলাইতে হচ্ছে, তাই না? তোমার শিফটে তুমি 1 থেকে 100-র মধ্যে থাকতে পারলেই তোমার মোটামুটি এখানে চান্স হয়ে যাবে। এরপর আসো জাবি ডি ইউনিটে 227 জন। তো এখানে খুব বড় জন তোমার এরকমই 80 থেকে 1 থেকে 100 প্লাসও হয়, আবার 80-র মধ্যেও থাকে। মানে এটা শিফট ভিত্তিক ভ্যারি করে যে তোমার শিফটে যদি বেশি ওয়েটিং থেকে টানে বা বেশি জন যদি সিট ক্যান্সেল করে তাহলে মোটামুটি সাবজেক্ট ক্যান্সেল হয়ে যায়। তো এখানে মাইক্রোবায়োলজি, ফার্মেসি এইগুলোতে মোটামুটি সিট কিন্তু ছাড়তে চায় না, কারণ জাবি ডিতে যারা ফার্মেসি পায় ওরা মোটামুটি সিট ছাড়ে না। তো টপ সাবজেক্টগুলো বাদ দিয়ে তোমার উদ্ভিদ বিজ্ঞান বা হচ্ছে জুলজি, বোটানি এরকম সাবজেক্টগুলোতে মোটামুটি সিট যায়। তো এখানেও মনে করো 1 থেকে 100 বা এর মধ্যে থাকলে একটা সাবজেক্ট পাইতে পারো যদি কপাল ভালো থাকে, যদি ওয়েটিং থেকে টানে, ঠিক আছে। আর সবচেয়ে সেফ জোন হচ্ছে 1 থেকে তুমি যদি 50-এর মধ্যে থাকতে পারো তাহলে একটা ভালো সাবজেক্ট পাবা, ঠিক আছে, একটা ভালো সাবজেক্ট পাবা। তো দেখো এখানে 227 জন, তার মধ্যে তুমি যদি প্রত্যেকটা শিফটে এখানে নর্মালি কিন্তু ভালো একটা কম্পিটিশন হবে। আমি যদি এখান থেকে 100 জনও বাদ দিই তাও তোমার কিন্তু 150 জনের সাথে তোমার এখানে কম্পিট করতে হচ্ছে। তার মানে সবচেয়ে বেশি কিন্তু যাবি ডি ইউনিটে, মানে আমাদের ভার্সিটির মধ্যে সবচেয়ে বেশি কম্পিটিশন, কারণ এখানে সিট সংখ্যাটা কম। আবেদন দেখো, আবেদন কিন্তু 1 লাখও না, 1 লাখ আবেদন না, বাট সংখ্যাটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। দেখো অন্যান্য ভার্সিটি যদি আমি দেখি, যদি রাবির কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, তো এখানে কিন্তু প্রায় 90,000, 92, 95 প্লাস ক্রস করে ফেলছে আবেদন কিন্তু একটা মিনিটে, বিজ্ঞান বিভাগে সি মিনিটে। তো সেখানে প্রত্যেকটা শিফটে মানে প্রত্যেকটা সিট প্রতি তোমার 82 জন করে আবেদন মানে করছে। কারণ এখানে আবেদন সংখ্যাটা বেশি, বাট সিট সংখ্যাটাও বেশি। এখানে প্রায় 1500 মতো সিট আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর এখানে দেখো দুইটা শিফট মিলে প্রায় 700 মতো, 750 মতো সিট থাকে তোমার জাবি এ এবং ডি ইউনিটে দুইটা মিলে। আর এখানে একটা শিফটে দেখো, অর্থাৎ রাবি সি ইউনিটে একটা ইউনিটে দেখো 1500 সিট আছে। তার মানে যেখানে সিট সংখ্যা কম সেখানে কম্পিটিশনটা এমনিতে বেশি হবে, এটা আসলে বলা যায়। তো কাটমার্কের বিষয়টাও, যদি কাটমার্কের বিষয়ে অনেকে কথা বলো, তো কাটমার্কের বিষয়টা আমরা যদি বলি যে এই পজিশনে 1 থেকে 100-র মধ্যে যে পজিশনটা তোমার শিফটে তুমি যদি 50 প্লাস রাখতে পারো, 50 প্লাস রাখতে পারো 80-র মধ্যে, তো এটা সবচেয়ে বেশি সেফ জোন বলা যায়। 50-এর বেশি তুমি যত তুলতে পারো, 50-এর নিচে নামা যাবে না, ঠিক আছে। 50-এর উপরে তুমি যত উঠাইতে পারো, যদি 55 থেকে 60-এর মধ্যে থাকতে পারো, এটা একদম যে তোমার এখানে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি 55 থেকে 60 এর মধ্যে থাকা। আর যদি 50-এর নিচে কখনো নামে না, ঠিক আছে। তোমার যদি জিপিএ, আবার জিপিএ মার্কের উপর ভ্যারি করছে, জিপিএতে 20 মার্ক আছে আর পরীক্ষায় 80 মার্ক, টোটাল 100 মার্কে কিন্তু মেরিট তৈরি করা হবে। তো তোমার যদি জিপিএটাও কম থাকে তোমার কিন্তু মার্কটা এখানে আরো বেশি করতে হবে, কারণ জিপিএ তো তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে পরীক্ষার খাতায় তোমার মার্কটা তোমাকে বাড়াইতে হবে। তো পরীক্ষার খাতায় তুমি যদি মার্ক বাড়াইতে পারো তাহলে তোমার জিপিএ এর সাথে কি ব্যালেন্সটা করবে, ঠিক আছে। যাদের জিপিএটা কম তারা চেষ্টা করবে একটা ভালো একটা মার্ক এনশিওর করা। তো এখানে সবচেয়ে বেশি বাধা যেটা হবে জাবি ডি ইউনিটের ক্ষেত্রে, তোমাদের প্রশ্নগুলো একটু প্রশ্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিটের যদি কথা বলি, সেখানে প্রশ্নগুলো যথেষ্ট এনাফ সহজ হয়ে থাকে। তো যদিও সহজ প্রশ্ন, তবুও এখানে অনেকে ভুল করে চলে আসে। কারণ কি জানো, প্রশ্নের অপশন অনেকে, এখানে সময়টা কম থাকে। যদি আমি এই ইউনিটের কথা বলি, তো এই ইউনিটের প্রশ্নটা দাবি ডি এর তুলনায় মোটামুটি অনেক সহজ থাকে এবং অন্যান্য ফার্সির একটা স্ট্যান্ডার্ড ফলো করে কিন্তু এখানে পরীক্ষা নেওয়া হয়। তো আমারই কঠিন প্রশ্ন কিন্তু হয় না, তবুও স্টুডেন্টরা কিন্তু চান্স পায় না। কেন? কারণ এখানকার যে মেইন ভুলটা করে সেটা হচ্ছে তোমাদের ভুলটা দাগায় আছে, তোমার কাছে মনে হবে যে এটা সঠিক, বাট এটা কিন্তু সঠিক না। কেন এটা হয়? এটা হয় হচ্ছে তোমার সময় কম। এটা মেইন প্রবলেম হচ্ছে তোমাদের সময় কম, ঠিক আছে। সময় কম থাকার কারণে তোমরা এটা ভুলটা বেশি করো। তোমাদের পরীক্ষা কিন্তু সর্বোচ্চ হলে তোমরা 50 মিনিটের মতো সময় পাবা, ঠিক আছে।
পরীক্ষায় দেওয়া আছে 55 মিনিট, বা তুমি দেখবা যে ওই মার এগুলো করতে করতে বা তোমার সময় কিন্তু 5 মিনিট টেনশন করতে করতে চলে যাবে। তার মানে 50 মিনিটে তোমাকে 80টা এমসিকিউ এখানে কারেক্ট করতে হবে। তো এই 80টা এমসিকিউ এর মধ্যে তোমার ম্যাথ আছে, ম্যাথ পার্ট করতে দেখবা অনেক সময় চলে যাচ্ছে, ফিজিক্সে তোমার কিছু ম্যাথ পার্ট আছে সেগুলোর জন্য অনেক সময় যাবে। তো এই দুইটা সাবজেক্টে তোমার সময়টা অনেক বেশি খাবে। এবং এরপরে তোমার বাংলা ইংরেজি আছে, ঠিক আছে, কি আছে, বাংলা ইংরেজি আছে। তো এইগুলোতে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, অর্থাৎ সময়টা খাওয়ানোর জন্য, সময়টা একদম কনজিউম করার জন্য এগুলো কিন্তু বসে আছে, হা করে বসে আছে যে আবার তোমার যে 50 মিনিট আছে এটা আমি খাই নেব। তো তুমি কিন্তু রসায়ন পার্টে দেখবে যে সময়টা মোটামুটি খুব কমই পাওয়া। তো তোমার চেষ্টা করতে হবে যে যেগুলো তুমি পারো, তোমার কাছে যেগুলো ইজি সেগুলো তুমি অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবা, ঠিক আছে। যদি তুমি রসায়ন ভালো পারো তো রসায়নটা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করো, তারপর ফিজিক্সটা শেষ করো, তারপর ম্যাথ পার্টে যেগুলো পারো শেষ করে ফেলো। তো যাবি এতে তোমার প্রথম কাজ হচ্ছে যেগুলো ইজি প্রশ্ন, যেগুলো তুমি কম সময় শেষ করতে পারবা, ওইগুলো তোমার দাগায় ফেলতে হবে, ঠিক আছে। যদি তোমার বাংলা ইংরেজি কমন না আসে, তুমি একবার করে দেখলা, যদি কমন না আসে এটা তুমি সাইডে রাখো, বেশি চিন্তা করতে যাবে না, এটা সাইডে রাখো। আগে তোমার মার্কটা তুমি এনশিওর করো যে 50+ মার্ক তুমি এখানে সঠিকভাবে দাগাতে পারছো কিনা। এই 50+ মার্ক তুমি আগে দাগায় আসো, দাগানোর পরে তুমি তারপরে বাংলা ইংরেজিতে হাত দিবা, ঠিক আছে। যেহেতু তোমার এটা কমন পড়ে নাই, তোমাকে এটা চিন্তা ভাবনা করে দাগাইতে হবে, ঠিক আছে। ভাবনা হবে যে এটা কোনটা হইতে পারে, তো চেষ্টা করবা এগুলার পরে দাগানোর। এরপরে আইসিটি আছে, তো আইসিটির ক্ষেত্রে 8 মার্ক কিন্তু এখানে আছে, ঠিক আছে। তো আইসিটির ক্ষেত্রে কিছু প্রশ্ন সহজ পাবা, সেটার কি বলতো, সংখ্যা পদ্ধতির যে প্রশ্নগুলো আছে, সংখ্যা পদ্ধতি এগুলো মোটামুটি তোমাকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, সংখ্যা পদ্ধতি, তারপর লজিক গেট তোমাকে লিখে লিখে প্রশ্ন গেটে কিন্তু লিখে লিখে এগুলো সলভ করতে হবে। আর বাকি যে থিওরি প্রশ্নগুলো আসবে, যেমন আমরা যদি বলি কমিউনিকেশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে, এরপরে আমাদের যে প্রোগ্রামিং ভাষা এখান থেকে কিছু থিওরি প্রশ্ন আসবে, তো সেগুলোর জন্য তুমি তো মুখে মুখে পারলা, বাট আমাদের সংখ্যা পদ্ধতি, লজিক গেট আর কিছু প্রোগ্রাম যদি রান করতে দেয় বা এরকম প্রশ্ন যে ছোট প্রোগ্রাম দেওয়া আছে, সেটাও তুমি না করে কোশ্চেন দেখে বুঝে অ্যান্সার করতে পারবা, বাট এগুলোর জন্য তোমাকে সময় লাগবে। তো যেগুলো তোমাকে টাইম কনজিউমিং সেগুলো একটু সাইডে রেখে এটার জন্য আলাদা সময় রাখবা, এবং প্রথমে কাজ হবে তুমি সহজ প্রশ্নগুলো দাগাই ফেলবা, ঠিক আছে। যাবি এমটের এই কাজটা তুমি করো এক্সাম হলে, ঠিক আছে। এইটার জন্য তুমি দেখবে যে চান্স পাওয়াটা তোমার জন্য ইজি হবে। এবং ওই যে নেগেটিভ মার্কিং, অনেকে ভুল করে চলে আসো, মনে হয় যে সঠিক কিন্তু ভুল করে চলে আসছো, এই জিনিসটা তুমি এড়াইতে পারবা। প্রথম দিকে সময়টা বেশি হয়ে গেলে বা বেশি খেয়ে ফেললে তোমাদের একটা টেনশন কাজ করে পরীক্ষা, ইস আমার হাতে তো সময় নাই, ওই যে যখন তুমি চিন্তা করবো, যখনই তুমি প্যানিক হবা, তখন কিন্তু তোমার এই যে কাজটা হয়ে যাবে। তো এই মুহূর্তে টাইমটা ম্যানেজ করার জন্য তোমার কিন্তু এক্সাম ব্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমাদের এক্সাম ব্যাচগুলোতে যাবি এর যে চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো প্রায় শেষ, আজকে সম্ভবত চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ হয়ে যাবে। তো তুমি ভর্তি হওয়া মাত্রই এই চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো দিতে পারবা। তুমি এখন যে সাবজেক্ট রিভিশন দিবা, 2-3টা সাবজেক্ট মনে করো রিভিশন দিচ্ছ, তুমি এক্সামগুলো দিবা, তারপরে পেপার ফাইনাল এক্সামগুলো তুমি এখানে দিতে পারবা, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্টগুলো তুমি কিন্তু এখানে দিতে পারবা, ঠিক আছে। তো যাবি এই ইউনিটের একদম যাবি ইউনিটের যে প্রশ্ন প্যাটার্ন ফলো করে বা যেগুলো ইম্পর্টেন্ট যাবি এর জন্য, তো সেইগুলো নিয়ে কিন্তু এক্সাম ব্যাচটা হচ্ছে। তোমরা চাইলে যাবি এর জন্য শেষ মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট এক্সামগুলো দিতে হবে, সেটা আমার এখানে হোক বা অন্য যেখানে হোক বা অফলাইন হোক, তোমাকে যাবি এতে ভালো করতে হলে টাইম যদি ম্যানেজ করতে চাও, এক্সাম যদি না দিয়ে যাও, পরীক্ষার হলে একটা তীব্র লেভেলে ধরা খাবা, ঠিক আছে। এমন ধরা খাবা দেখবে যে তুমি সব পারো কিন্তু এখানে অ্যান্সার করে আসতে পারবে না। টাইম ম্যানেজমেন্টটা এবং নেগেটিভ মার্কিংটা যাবি এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আবারও ভালো করে বলছি, কান দিয়ে ভালো করে ঢোকায় নাও, টাইম ম্যানেজমেন্ট আর নেগেটিভ মার্কিং এই দুটো যে কন্ট্রোল করতে পারবা, যাবি ইউনিট তার, ঠিক আছে, যাবি ইউনিট সে চান্স পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো এই দুইটা বিষয় মাথায় রাখবা। তো এই মুহূর্তে যত পারো এক্সামগুলো দাও এবং কোশ্চিন ব্যাংকের উপর ফোকাস করো। যাবি এই ইউনিটের জন্য তোমরা কোশ্চিন ব্যাংকের উপর ফোকাস করো, ঠিক আছে। যাবি এতে কোশ্চিন ব্যাংক থেকে দেখবা যে অনেক প্রশ্ন রিপিট আসবে, তো যেই প্রশ্নগুলো রিপিট আসবে অ্যাটলিস্ট সেগুলো তুমি যদি পারো তাও তোমার চান্স হয়ে যাবে। এবং চেষ্টা করো যে ইম্পর্টেন্ট টাইপগুলো আছে এই ইম্পর্টেন্ট টাইপগুলো ভালো মতো এই মুহূর্তে সলভ করা, ঠিক আছে। তো ইম্পর্টেন্ট টাইপের বাইরে এই যেহেতু আমাদের হাতে কম সময়, এখন যদি তুমি বাড়তে কিছু পড়তে যাও তো তোমার কিন্তু সময়টা নষ্ট হবে অযথা, বাট ইম্পর্টেন্ট জিনিসে ফোকাস করতে পারবো না, দেখবা যে পরীক্ষা আসছে তুমি পারতেছো না। তো এটা মাথায় রাখো, আমার কিন্তু এখন মনে রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যতটুকু পড়তেছি অতটুকু মনে যদি রাখতে পারি এটাই আমার জন্য এনাফ। বাট তুমি যদি বাড়তি কিছু পড়ে ফেলো দেখবে যে ইম্পর্টেন্ট জিনিসগুলোই তোমার মাথায় থাকতেছে না। তো জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোতে বেশি করে ফোকাস দাও এবং এই মুহূর্তে হ্যান্ড ক্যালকুলেশনে তোমরা গুরুত্ব দিবা, ঠিক আছে। হ্যান্ড ক্যালকুলেশনে যাবি এই ইউনিটের হ্যান্ড ক্যালকুলেশনগুলো কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। বললাম কি টাইম কনজিউমিং, টাইম তোমাকে ম্যানেজ করতে হবে। যাবিতে চান্স পাওয়ার একমাত্র হাতিয়ার টাইম ম্যানেজমেন্ট এবং নেগেটিভ মার্কিং, দুইটা কন্ট্রোলে আনতে পারলে তোমার চান্স হয়ে যাবে। তো অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনগুলো কীভাবে ফাস্ট করা যায় সেটা তুমি এই মুহূর্তে প্র্যাকটিস করো, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক সলভ করবা, নিজে সলভ করার চেষ্টা করবা, নিজে চেষ্টা করো সলভ করা, ওকে। আচ্ছা, এই ছিল মূলত যাবি এইটার জন্য শেষ মুহূর্তে কাজ। কি করবা, কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি অ্যানালাইসিস করে সলভ করো এবং ইম্পর্টেন্ট টাইপগুলো কনসেপ্টটা ক্লিয়ার রাখো, হ্যান্ড ক্যালকুলেশনগুলো মাথায় রাখো, আর এক্সাম দেওয়ার জন্য বেশি বেশি এক্সাম দিয়ে টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখো, আর নেগেটিভ মার্কিংটা কন্ট্রোলে আনো। এক্সাম দিলে তুমি নেগেটিভ মার্কিং কন্ট্রোল চলে আসবে। আমাদের যে ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইটে যখন তুমি এক্সাম দিবে আলাদাভাবে তোমার কয়টা সঠিক হলো, ঠিক আছে, কয়টা কারেক্ট হয়েছে
ঠিক আছে, কয়টা রং হয়েছে সবগুলো তুমি দেখতে পারবা, তোমার নেগেটিভ মার্কিং আলাদা করে কত আসছে তুমি সেটা কাউন্ট করতে পারবা, সুন্দর মতো একটা সিস্টেম তুমি পাবা। ঠিক আছে, তো এইটা তুমি শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে এক্সাম ব্যাসে কিন্তু এটা পেয়ে যাবা। ওকে, সুন্দরভাবে তোমাকে ট্র্যাক করতে সাহায্য করবে। তো এরপর আসো জাবি ডি ইউনিটের ক্ষেত্রে। তো জাবি ডি ইউনিটে যেহেতু কম্পিটিশনটা অনেক বেশি, তো তোমাকে প্রিপারেশনটা এই মুহূর্তে সেভাবে নিতে হবে, কারণ যাদের অলরেডি সিলেবাস শেষ, তোমার যদি এখনো সিলেবাস শেষ না হয়ে থাকে ভাই, তো তোমার জাবি ইউনিটে তোমার চান্স হবে না। ঠিক আছে, তোমার যদি এখনো জাবি ইউনিটের সিলেবাস শেষ না হয়ে থাকে আর এই মুহূর্তে তুমি যদি রিভিশন না দাও, তোমার চান্স হবে না, কারণ এখানে দেখলা অলরেডি কিন্তু প্রায় 222 বা 227 জনের মতো আবেদন তোমার আসন প্রতি লড়াই করতেছে। তো একটা হিউজ অ্যামাউন্টের কিন্তু প্রতিযোগিতা হবে। তো তোমার এখানে নরভরে ধ্বজভঙ্গ প্রিপারেশন নিয়ে তোমার অযথা কিন্তু যাওয়া হবে। তো জাবি ডি ইউনিটের প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়ে থাকে, যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন এখানে আসে। তো বই থেকে, মেন বই থেকে ম্যাক্সিমাম, মেন বইয়ের যদি তোমার ভালো মতো আয়ত্ত না থাকে, ঠিক আছে, মেন বই তোমার যদি আয়ত্ত না থাকে, তুমি এখানে ভালো করতে পারবে না। যারা মেডিকেল প্রিপারেশন নেয় ওদের মেন বইটা ভালো থাকা সত্ত্বেও এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী ফেল করে আসে। কেন? কারণ এখানকার প্রশ্নগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড, একটু প্রশ্ন দেখবা যে কোথাও থেকে আসে না প্রশ্ন, কিন্তু এখান থেকে চলে আসছে, জাবিডিতে চলে আসছে, এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটে। তো অবশ্যই এখানকার যে কাজটা তোমার করতে হবে, কোশ্চিন ব্যাংকের উপরে একটু জোর দিবা। ঠিক আছে, কোশ্চিন ব্যাংকটা অ্যানালাইসিস করো। কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করলে তো তুমি বুঝবা যে আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে। হয়তো ওই টপিক থেকেই প্রশ্নটা অন্য জিনিসটা করলো, একটা টপিককে তো অনেক প্রশ্ন করা যায়, তাই না? তো টপিকটা তুমি দেখো, যদি ক্লোরোপ্লাস্ট টপিক দেখি, তো ক্লোরোপ্লাস্ট টপিক থেকে কি অনেকভাবে প্রশ্ন করা যায় না? ক্লোরোপ্লাস্টের যে প্রকারভেদ আছে। আবার যদি প্লাস্টিডের কথা বলি, তো প্লাস্টিডের কি বিভিন্ন গঠন থেকে প্রশ্ন আসতে পারে, প্লাস্টিডের প্রকারভেদ থেকে প্রশ্ন আসতে পারে, কোনটা কি খাদ্য সঞ্চয় করে, এরকম প্রশ্ন আসতে পারে। তো এই যে টাইপটা দেখো বা টপিকটা দেখো, ওই টপিকের যে অন্যান্য যে টপিক বা কনসেপ্টগুলো আছে সেগুলো তুমি জেনে নাও। তো এইভাবে একটু পড়ার চেষ্টা করো এই মুহূর্তে। তো এই মুহূর্তে রিভিশনের ক্ষেত্রে কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালিসিস করো, দেখো যেই টপিকগুলো থেকে শুধুমাত্র জাবি ডিতেই প্রশ্ন আসে, ঠিক আছে, জাবি ডিতেই প্রশ্ন আসে, তো সেগুলো দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তো এই মধ্যে তোমার প্রিপারেশনটা কতটুকু সেটা তো তোমাকে যাচাই করতে হবে। আবার বললাম, এখানেও সেম ঘটনা, এখানেও তোমাকে টাইম ম্যানেজমেন্টের একটু প্যারা কম খাইতে হবে, কারণ এখানে সবগুলো প্রশ্ন থিওরি বেস প্রশ্ন। কিন্তু কেমিস্ট্রিতে তোমার এখানে ম্যাথ আসবে, কেমিস্ট্রিতে যথেষ্ট পরিমাণে কঠিন ম্যাথ দিবে। কেমিস্ট্রি ম্যাথ কঠিন বলতে কেন? কারণ এখানে হ্যান্ড ক্যালকুলেশন তুমি সহজে করতে পারবে না, হ্যান্ড ক্যালকুলেশনগুলো একটু জটিল দিবে। কেমিস্ট্রি পার্টের যে ম্যাথগুলো থাকবে এখানে হ্যান্ড ক্যালকুলেশনগুলো যথেষ্ট জটিল দিবে। তো এটার জন্য তুমি একটা হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে দেবা। আইকিউ এর জন্য তোমাকে সময় বেশি দিতে হবে। ঠিক আছে, আইকিউ এটার ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, যে যদিও তোমার এখানে 4টা আইকিউ থাকে, তো 4টার মধ্যে 2টা তুমি আরামসে পারবা, সম্পর্ক একটু মধ্যে খাটাইলে হয়ে যাবে। ঠিক আছে, তো এটার জন্য তোমার কি এক্সাম দেওয়াটা মাস্ট। ঠিক আছে, এক্সাম দেওয়াটা মাস্ট। তো এখানে তুমি কি পাবা এক্সাম বেসে? তুমি কি পাবা এক্সাম বেসে? আমরা আলাদা করে বায়োলজির সকল চ্যাপ্টারের এক্সামগুলো অলরেডি সাজায় রাখছি। এরপর আমাদের কেমিস্ট্রির সকল চ্যাপ্টারের এক্সামগুলো সাজায় রাখছি। আইকিউ এর সকল টপিকের এক্সামগুলো তুমি পাবা, ইংলিশের সকল টপিকের এক্সামগুলো তুমি পাবা, বাংলার সকল টপিকের যেগুলো থেকে প্রশ্ন আসে জাবিটিতে সব এক্সামগুলো পাবা। তো এই এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে অলরেডি দেওয়া। ঠিক আছে, ওয়েবসাইটে অলরেডি দেওয়া, এবং পেপার ফাইনাল এক্সামও শেষ, পেপার ফাইনাল এক্সাম নেওয়া শেষ, সাবজেক্ট ফাইনাল এক্সামগুলো শেষ। তো আমাদের খুব দ্রুত মডেল টেস্ট শুরু হবে। তো তুমি ভর্তি হওয়া মাত্রই এই এক্সামগুলো কিন্তু দিতে পারবা। এক্সামগুলো তোমার নিজের মতো করে যখন ইচ্ছা, যতবার খুশি 100বার চাইলে 100বার দিতে পারবা। ঠিক আছে, তো এই এক্সামগুলো তোমার এই মুহূর্তে দেওয়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে। ঠিক আছে, যেহেতু অলরেডি শেষ, ওয়েবসাইটে সাজানো আছে, তো তুমি তোমার নিজের ইচ্ছা মতো যেটা পড়তেছো ওই বিষয়ে 2-3টা এক্সাম তুমি দিয়ে দিলা। ঠিক আছে, তো এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে। আর লাইভ মডেল টেস্ট যখন হবে, তো তুমি লাইভ মডেল টেস্টগুলো দিয়ে নিজের অবস্থাটা যাচাই করতে পারবা। ঠিক আছে, তো এইভাবে তোমার এই মুহূর্তে প্রিপারেশনটা নেওয়া উচিত। বুঝতে পারলা? মেইন বই থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো শুধুমাত্র জাবিডিতে আসে, এগুলো ভালো করে পড়ো এই মুহূর্তে। ঠিক আছে, এবং আইকিউ এর ক্ষেত্রে বিগত বছরের যে টাইপগুলো, যে সকল টাইপ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, যে সকল টাইপ থেকে প্রশ্ন আসে, সম্পর্ক, তারপর আমাদের গাণিতিক বিশ্লেষণ, এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো একটু পড়ার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো কিভাবে সলভ করতে হয়। চিত্র দিয়ে প্রবলেম থাকলে আমরা কিভাবে সলভ করব, এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তারপর কোড দিয়ে অনেক সময় মনে করো সিএটি ক্যাট, এটা সমান মনে করো 24 হলে আমাদের মনে করো ডগ সমান কত, এই এরকম টাইপের যে প্রশ্নগুলো, কোডিং টাইপের ডিকোড কিভাবে করতে হয়, এই ধরনের প্রশ্নগুলো প্র্যাকটিস করে দাও। দেখবা যে 4টার মধ্যে 2-3টা পারাও কিন্তু অনেক ব্যাপার, 4টার মধ্যে 2টা পারলেও তুমি 50% বাইরে গেলা। ঠিক আছে, তো মেইন ফোকাসটা আমরা বায়োলজি কেমিস্ট্রিতে এখন দিব, কারণ এখানে আমাদের সবচেয়ে বেশি মার্ক। ঠিক আছে, এরপরে বাংলা, ইংরেজি, আইকিউ, এগুলো তুমি প্রতিদিন রেগুলার একটু রিভিশন দিয়ে দাও, মোটামুটি এখানে পারবা। ঠিক আছে, মোটামুটি এখানে পেজ পারবা। আর এখানে কিন্তু আলাদা কোনো পাস নাই, আলাদা কোনো পাসের কথা সার্কুলারে কোনোভাবে উল্লেখ করা নাই। ঠিক আছে, আর পরীক্ষার ক্ষেত্রে শর্ট সিলেবাসটাই বড়। গত 2-3 বছর আমাদের দেখি শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসে, আর এই বছর শর্ট সিলেবাসে হবে। ঠিক আছে, শর্ট সিলেবাসটা পড়লেই হবে, শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো তাহলে হবে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি যাবে এ এবং ডি এর কাজগুলো তোমরা করবা। ঠিক আছে,
তো এইভাবে মোটামুটি পড়ো আর এক্সামগুলো দাও। শেষ মুহূর্তে আবারও বলতেছি, এক্সাম না দিলে কিন্তু যাবি এই ইউনিটে ডি ইউনিটে তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে পারবে না, নেগেটিভ মার্কিং এখানে কন্ট্রোল আনতে হবে। যাবি এতে যারা এই জিনিসগুলো কাজে লাগাতে পারে, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারে, নেগেটিভ মার্কিং কমাইতে পারে, তারাই মোটামুটি ভালো করে। আর হ্যান্ড ক্যালকুলেশনগুলো কিন্তু মাস্ট, হ্যান্ড ক্যালকুলেশনগুলো তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হেল্প করবে, অল্প সময়ে যেন তুমি সলভ করতে পারো, এই বিষয়গুলো মাথায় রাখবা, ঠিক আছে? তো এইভাবে এখন প্রিপারেশন নাও, যেহেতু হাতে কম সময়, তো গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে আমাকে বেশি বেশি ফোকাস করতে হবে, ঠিক আছে? আর যাবি এ অথবা ডিউনের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।